এই পৃথিবীর সবথেকে দামি দুটি জায়গা কোনটি জানেন? কবরস্থান এবং শ্মশান। কারণ কবরস্থান এবং শ্মশান এমন দুটি জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বড় বড় আইডিয়া, সবথেকে বড় বড় চিন্তাভাবনাগুলো হয় দাফন হয়ে গিয়েছে আর না হলে বাতাসে মিশে গিয়েছে। আর এর পিছনের সবথেকে বড় কারণ কি জানেন? হ্যাঁ, অলসতা, প্রোক্রাস্টিনেশন, আজ নয় কাল করব এমন চিন্তাভাবনা। আমরা আমাদের জীবনে অনেক প্ল্যান করি, কিন্তু সেগুলোর উপরে আমরা প্রপারলি কাজ করতে পারি না, পরিকল্পনার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে পারি না। আমরা জানি যে পরীক্ষার কিছুদিন আগে থেকে যদি পড়াশোনা শুরু করি তাহলে আমাদের রেজাল্টটা আরও ভালো হতো বা আমাদের রেজাল্টটা আরও ভালো হবে, কিন্তু আমরা একদম সেই পরীক্ষার কাছাকাছি গিয়ে পরীক্ষার গায়ে গিয়ে পড়াশোনাটা শুরু করি। আর এগুলোর কারণে আমাদের মধ্যে যে জিনিসটির জন্ম হয় সেটি হচ্ছে আফসোস, অনুশোচনা। আমরা ভাবি যে পরের বারে গিয়ে আবার বেটার করব, পরের বারে গিয়ে সবকিছু ঠিক করে নেব, কিন্তু প্রত্যেকবার ওই একই জিনিস রিপিট হয়। সেটা আর করা হয়ে ওঠে না, অলসতা আমাদেরকে গ্রাস করে ফেলে। আপনি নিজেই একবার ভেবে দেখুন, বছরের শুরুতে আপনি কত প্ল্যান করেছিলেন, কিন্তু বছর যত সামনের দিকে এগোচ্ছে তত আপনি প্ল্যানগুলো ভুলে যাচ্ছেন এবং তত আপনার সেই পূর্ব পরিকল্পনার উপরে আপনি অটুট থাকতে পারছেন না। হয়তোবা ইতিমধ্যে অনেক প্ল্যান আপনি করেছিলেন সেটাও ভুলে গিয়েছেন। সত্যি বলতে যারা মৃত্যুর খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছে বা যাদের অনেক বয়স হয়েছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের জীবনের সবথেকে বড় আফসোস কি, তখন তারা কি উত্তর দিয়েছে জানেন? তারা জীবনে যেগুলো করেছে এবং সেগুলোতে ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে সেগুলো নিয়ে তাদের কোনো আফসোস নেই। যেগুলো করতে পেরেছে, ব্যর্থ হয়েছে বা বিফল হয়েছে সেগুলো নিয়ে কোনো আফসোস নেই, কিন্তু যেগুলো করার তাদের সামর্থ্য ছিল, তাদের শক্তি ছিল, ক্ষমতা ছিল, কিন্তু করতে পারেনি, সেইগুলো নিয়ে তাদের আফসোসের মাত্রা অনেক বেশি। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে প্রোক্রাস্টিনেশন মানে ওই যে আজ নয় কাল করব এমন চিন্তাভাবনাগুলোকে দূর করতে পারি, কিভাবে অলসতা থেকে বিরত থাকতে পারি, কিভাবে নিজের জীবনটাকে প্রপার ওয়েতে সাজিয়ে একটা প্ল্যান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার মাধ্যমে নিজের জীবনে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে পারি এবং কিভাবে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, সফলতার দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারি, সেই সকল বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা। দেখুন, শুরুতে আমাদের জানা উচিত যে এই যে সমস্যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি, এই যে প্রোক্রাস্টিনেশন করছি, কাল করব পরশু করব এমনটা চিন্তাভাবনা রাখছি, এই চিন্তাভাবনা শুধুমাত্র আজকের জেনারেশনের নয়। এই সমস্যা শুধুমাত্র আজকের সমস্যা নয়, এই জেনারেশনের সমস্যা নয়, এই সমস্যাটা অনেক আগে থেকে হয়ে আসছে। আমাকেও আপনি ওই অলস ব্যক্তিদের মধ্যে ফেলতে পারেন যারা খুব ভালো প্রোক্রাস্টিনেট করতে পারে, যারা নিজেদেরকে বোঝায় যে আজ নয় কাল করব, কিন্তু আমি সেটা থেকে বেরিয়ে এসেছি। আমি নিজে সেটা থেকে কিভাবে বেরিয়ে এসেছি সেটাও আপনাকে বলবো। আমি যখন এই বিষয় নিয়ে একটু ডিপলি ভাবি তখন আমি জানতে পারি যে এই সমস্যাটা অনেক আগে থেকেই হয়ে আসছে। অনেক জেনারেশন পিছিয়ে গেলেও আমরা এই সমস্যা দেখব, যাকে সেই সময়কার মানুষরা বলতো একরাশিয়া। একরাশিয়া মানে আমরা কোনো একটা কিছু করতে চাই যেটা আমাদের জন্য ভালো, কিন্তু সেটা আমরা করতে পারি না, এটাকে বলা হয় একরাশিয়া। অনেক রিসার্চে দেখা গিয়েছে যে 50 থেকে 70% মানুষ তারা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে না, তার সব থেকে বড় কারণ হিসাবে তারা দায়ী করে প্রোক্রাস্টিনেশনকে। আমরা এই ভিডিওতে জানবো যে এই প্রবলেমটার সোর্স কোথায়, মানে কোথা থেকে শুরু হচ্ছে, সায়েন্স এই বিষয় নিয়ে কি বলে, আমরা আমাদের মনের সাথে কি কি মেন্টাল গেম খেলি। এরপরে আমরা আলোচনা করব যে 3টি পদক্ষেপ যেগুলোর মাধ্যমে আমরা প্রোক্রাস্টিনেশনকে আমাদের জীবন থেকে একদম বার করে ফেলব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও নতুনভাবে সাজাতে পারবো এবং অলসতাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বিদায় দিতে পারবো। দেখুন, প্রোক্রাস্টিনেশন দূর করার সবথেকে বড় এবং সবথেকে ভালো উপায় হচ্ছে আপনার কাছে হয়টা ক্লিয়ার হওয়া। মানে কেন করছি, কোনো একটা জিনিস আমি করছি সেটার পিছনে পারপাস কি, আমি যে পড়াশোনা করছি, আমি যে জব করছি, আমি যে বিজনেস করছি, সেটার পিছনে কারণ কি, কি কারণে করছি, এটা মনে রাখা এবং বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া এবং এটাতে ক্লিয়ার থাকাটা খুবই প্রয়োজন। যখন আমাদের কাছে এই বিষয়ে ক্লিয়ারিটি থাকে না তখন আমরা প্রোক্রাস্টিনেট করি, তখন আমাদের অলস হওয়ার প্রবণতা আরও বেশি বেড়ে যায়। সো কী কারণে করছি এটা সর্বপ্রথম ক্লিয়ার হওয়াটা প্রয়োজন।
কি কারণে করছি, এটা ক্লিয়ার হওয়াটা কেন প্রয়োজন, এটা নিয়ে আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনাকে বলা হলো যে আপনি যদি 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারেন তাহলে আপনাকে 100 টাকা দেয়া হবে। আপনি হয়তোবা অত ভালো দৌড়াতে পারেন না। যখন আপনাকে বলা হচ্ছে যে 100 টাকা দেয়া হবে 60 কিলোমিটার বেগে দৌড়ালে, তখন আপনার মনে চিন্তা ভাবনা আসতে পারে যে 100 টাকার জন্য 60 কিলোমিটার বেগে আমি দৌড়াবো। কিন্তু যদি এই কারণটা পাল্টে যায়, যদি আপনার পিছনে একটি বাঘ ধাবা করে, যদি একটি বাঘ আপনাকে তাড়া করে, তখন কিন্তু আপনি দৌড়াতে না পারলেও আপনার স্পিড অটোমেটিক্যালি আপনার যে সর্বোচ্চ ক্ষমতা সেখানে পৌঁছে যাবে। হতে পারে আপনি 60-এর থেকেও অনেক বেশি গতিতে দৌড়াচ্ছেন। এর কারণ কি? এর কারণ এখানে বেঁচে থাকার প্রশ্ন আসছে। একটা মানুষ সাধারণ স্পিডে যেটা দৌড়ায় সেটা তার সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ স্পিড নয়। যখন তার পিছনে বিপদ ধাওয়া করে তখন সে তার সর্বোচ্চ এফোর্ট দেয়। তো এটা থেকে ক্লিয়ার হয়ে যায় যে হয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন, কেন করছি এটা যখন ক্লিয়ার হয়ে যায় তখন মোটিভেশন পাল্টে যায়, তখন চিন্তা ভাবনা পাল্টে যায়, তখন মাইন্ড আর অত বেশি ক্যালকুলেশন করে না, শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে যায়। আমাদের জীবনে যা কিছু ঘটে এটি একটি নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যায়। প্রথমে একটি ইমোশন তৈরি হয়, দেন ইমোশনটা মোটিভেশনে তৈরি হয়, সেই মোটিভেশন থেকে আমরা অ্যাকশান নিই এবং সেই অ্যাকশান থেকে রেজাল্ট আসে। এমনটাই ঘটে থাকে আমাদের জীবনে। এবং যে শুরুতে আপনাকে বলেছি ইমোশন, এই ইমোশনটা কোথা থেকে আসে জানেন? কেন করব, কি কারণে করব, হয় এটা থেকেই তৈরি হয় ইমোশন। আমাদের কাছে যখন আমাদের ইমোশন স্ট্রং হবে, যখন আমাদের কাছে কারণটা স্ট্রং হবে, তখন আমাদেরকে কিন্তু কোনো ডিস্ট্রাকশন এসে জব্দ করতে পারবে না। সাপোজ ধরেন আপনার পরিবারের কোনো একজন সদস্য ভীষণ বাজেভাবে অসুস্থ এবং আপনার কাছে টাকা নেই, কিন্তু ডাক্তার বলেছে 20 দিনের মধ্যে আপনাকে টাকা জোগাড় করতে হবে। আপনাকে কেউ একজন অফার দিল যে আপনি যদি এই কাজটি 30 দিনের মধ্যে কমপ্লিট করেন তাহলে আপনাকে সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু সেই কাজটি এতটা এফোর্ট দিয়ে করবেন যে সেটা 20 দিন কি হয়তোবা 15 দিনের মধ্যেও সম্পূর্ণ হয়ে যেতে পারে, হয়তোবা 10 দিনের মধ্যেও। কারণ তখন আপনার কাছে হয়টি ক্লিয়ার, আপনি জানেন যে আপনার মায়ের চিকিৎসার জন্য আপনার টাকা লাগবে এবং সেটা 20 দিনের মধ্যে যে কোনো প্রকারে আপনাকে জোগাড় করতেই হবে। সো এই ধরনের স্ট্রং ইমোশন, এই ধরনের স্ট্রং মজবুত কারণ যখন আমাদের সামনে উঠে আসে, তখন আমাদেরকে কোনো ডিস্ট্র্যাকশন দুর্বল করতে পারে না। আমরা তখন আর ওই প্রোক্রাস্টিনেশন, ওই আজ নয় কাল করব এমন চিন্তা ভাবনা রাখি না। আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, আমরা যে লক্ষ্য, আমরা যে গোল সেট করব, আমরা যে পারপাস সেট করব, সেটা যেন বড় কিছু হয়। মানে ওই ছোট কোনো স্বপ্ন দেখলাম, দেন সেটা পূরণ হয়ে গেল, তারপর আমরা আবার হতাশার মধ্যে ফিরে গেলাম, না, এমন কিছু নয়। একটা বড় লক্ষ্য থাকবে, সেটাকে আমরা টুকরো টুকরো অংশে ভাগ করে নেব, দেন তাহলে সেটাতে আমাদের আরও বেশি সুবিধা হবে। তাই চেষ্টা করবেন যেন লাইফের পারপাস বা লক্ষ্য যেন কোনো দুর্বল কিছু না হয়। আচ্ছা, এই যে বলছি যে একটা পারপাস সেট করতে হবে, একটা হয় সেট করতে হবে, এটার সাথে সায়েন্টিফিক ব্যাখ্যা কি আছে? মানে সায়েন্স এটার বিষয়ে কি বলে? আসলে সায়েন্স বলে যে যখন আমাদের কাছে কোনো কঠিন চ্যালেঞ্জ আসে তখন আমাদের ব্রেন 3টি পর্যায়ে পৌঁছে যায়। আমাদের ব্রেনের একটি জায়গা আছে অ্যামিগডালা নামে, সেখান থেকে সে ফিল করে যে আমাকে বিপদে ফেলে দেয়া হয়েছে। এবং যখন এমনটা অনুভব হয় তখন একজন মানুষ 3টি কাজ করে। হয় সে অলসতাকে বেছে নেয়, না হলে সে ফাইট করে, মানে লড়াই করে দেখায়, আর না হলে সে অন্য কিছুতে ব্যস্ত হয়ে যায়। মানে সোশ্যাল মিডিয়াতে ফালতু ভিডিও দেখা, গেম খেলা, যেভাবে হোক সময় কাটানো, অন্য কিছুতে ব্যস্ত হয়ে যায়। আর যদি আপনি এই কাজটি করতে না চান, যদি আপনি চান যে আপনি যেটা চাইছেন সেটা অ্যাচিভ করতে, যদি আপনি চান যে আপনি আরও বেশি প্রোডাক্টিভ হবেন, আরও বেশি কাজ করবেন, আপনার অ্যাকশানের দিকে আপনার চিন্তা ভাবনা যাক, তার জন্য একটা স্ট্রং হয় লাগবে, তার জন্য একটা স্ট্রং কারণ লাগবে, যে কারণ আপনাকে পুশ করবে, আপনাকে মনে করিয়ে দেবে যে না, আপনাকে অ্যাকশান নিতে হবে। আর এই কারণটা আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আমি যদি পরিশ্রম করি তাহলে হয়তোবা আমার কষ্ট হবে, কিন্তু এখন আমি যদি পরিশ্রম না করি তাহলে হয়তোবা আমার পরবর্তী সময়ে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি আফসোস হবে। অর্থাৎ আমরা যখন প্রোক্রাস্টিনেট করি, আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজ ফেলে যখন অপ্রয়োজনীয় কাজগুলো করি, তখন বুঝে নিতে হবে যে আমাদের কাছে পারপাসটি ক্লিয়ার নয়, যে কী কারণে করব, কেনই বা করব।
যদি আমাদের কাছে আমাদের পারপাস ক্লিয়ার থাকতো এবং সেটা যদি আমাদের মাথায় গেঁথে থাকতো, তাহলে কিন্তু আমরা সেটা করতাম না। তাই আমাদেরকে করতে হবে কি না, একটা নির্দিষ্ট পারপাস ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে এবং সেটাকে সর্বত্র নিজেকে মনে করিয়ে দিতে হবে, মনে রাখতে হবে। আরও এমনও কিছু প্রশ্ন আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের লাইফের পারপাসকে ক্লিয়ার করতে পারি। এই যেমন নিজেকে প্রশ্ন করে যে যদি আমি মৃত্যু শয্যায় পৌঁছে যাই, মানে যখন আমি মৃত্যুর একদম দ্বার প্রান্তে পৌঁছে যাব, তখন আমি পিছনে তাকিয়ে কি কি করতে দেখতে চাই। আরও একটি প্রশ্ন হচ্ছে যে আমার পরবর্তী জেনারেশনের জন্য আমি কেমন পৃথিবী রেখে যেতে চাই, বা আমি কেমন গল্প শোনাতে চাই তাদের জন্য, তাদের কাছে, যেটা আমার গল্পের থ্রু দিয়ে তারা নিজেরা মোটিভেট হবে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমার যদি কোনো বাধা না থাকতো, যদি আমার কাছে সব কিছুই থাকতো, তাহলে আমি কোন কোন প্রবলেমগুলো সলভ করতাম বা আমি কেমন কি করতে চাইতাম। এই সকল প্রশ্নগুলো করার মাধ্যমেও আমরা আমাদের পারপাস ক্লিয়ার করতে পারি। কিন্তু মনে রাখবেন, পারপাস ক্লিয়ার করাটা অনেক বেশি প্রয়োজনীয়, সেটা নিজেকে প্রশ্ন করে হোক বা নিজের কোনো সমস্যার কথা স্মরণ করে হোক। দেখুন, প্রথম স্টেপে যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কেন করব, দেন তারপরে আমাদের প্রশ্ন আসে যে আমরা কিভাবে করব। ধরেন আপনি কোথাও পৌঁছাতে চান, কিন্তু সেখানে যাওয়ার জন্য আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় প্রচণ্ড কুয়াশা হয়েছে, তাহলে কি আপনি দ্রুত সেই রাস্তা দিয়ে যেতে পারবেন? তাহলে সেই রাস্তাটি যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি কিন্তু দ্রুত যেতে পারবেন। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার পুরো রাস্তাটি ক্লিয়ার পাবেন না, কিন্তু গেমের মতো যখন আপনি একটা লেভেল অ্যাচিভ করবেন, দেন পরবর্তী লেভেল অটোমেটিক্যালি খুলে যাবে। সেই জন্য আমি বলি যে টার্গেটকে ভাগ করে নেওয়া উচিত। মানে কোনো একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যেমন অনেকগুলো স্টপেজ আমাদেরকে পার করতে হয়, ঠিক তেমনই ওই রকমভাবে আমাদের লাইফের এক একটা স্টপ, মানে এক একটা পদক্ষেপ এক একটা ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। প্রথম একটা কোনো কিছু আমরা অ্যাচিভ করলাম, দেন সেটার সাথে পরবর্তী স্টেপটা যেন কানেক্টেড থাকে, তেমনভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। মানে আপনাকে লং টার্ম কোনো গোল অ্যাচিভ করার জন্য শর্ট টার্ম অনেকগুলো ছোট ছোট গোল ক্রিয়েট করতে হবে। অনেকটা কেমন বলেন তো, ওই যে মরুভূমিতে আগে যখন গাড়ি চলতো, আগে কিন্তু কোনো জিপিএস সিস্টেম ছিল না, কিন্তু সেই সময়ে যখন মরুভূমিতে গাড়ি চলতো তখন মানুষ কিভাবে গাড়ি চালাতো? মরুভূমি মানে চারিদিকে তো সব একই রকম, তাহলে একটা নির্দিষ্ট পথ বরাবর তারা কিভাবে যাবে? তারা কি করতো, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দুটি করে ড্রাম রেখে দিত। গাড়ি হোক বা মানুষ হেঁটে যাক, সেই ড্রাম দুটির মধ্য দিয়ে পার হতে হবে। তারপর দুটি ড্রামের কাছে পৌঁছে গেলে তারা দেখতে পাবে ওখান থেকে দূরে আরও দুটি ড্রাম রাখা আছে। এইভাবে তারা চলাচল করত। এর ফলে কি হতো, তারা দিকভ্রষ্ট হতো না, পথ হারা হতো না, তারা সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারত। আর আমাদেরকেও ঠিক তেমনটাই করতে হবে। তাই আমরা লম্বা যে চিন্তাভাবনা রেখেছি, যে বড় চিন্তাভাবনা রেখেছি, সেটা তো অবশ্যই মাথায় রাখবো, কিন্তু সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। আচ্ছা, এখানে তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমাদেরকে একটা উইকলি বা মান্থলি গোল ক্রিয়েট করতে হবে, গোল সেট করতে হবে। কিন্তু এটাতে আমরা কিভাবে আরও প্রোডাক্টিভ হতে পারি, এটাতে আমরা কিভাবে আরও ভালোভাবে অটুট থাকতে পারি, সেটার সবথেকে ভালো মেথড কি? তাহলে আমি আপনাকে একটি দামি, একটি ইম্পর্টেন্ট মেথডের কথা বলি। না, এটা আমার মেথড নয়, পৃথিবীর সকল সফল ব্যক্তি এই মেথড তাদের নিজেদের লাইফে প্রয়োগ করে। আপনি কি করবেন, আপনি কাল যেটা করতে চান সেটার একটি লিস্ট আজই তৈরি করে ফেলুন। মানে আপনি কাল যে 10টি কাজ করবেন সেই 10টি কাজের লিস্ট আজই তৈরি করে ফেলবেন এবং সেটা থেকে সবথেকে ইম্পর্টেন্ট 6টি কাজকে বেছে নেবেন এবং সেটাকে সিরিয়াল অনুযায়ী সাজাবেন। সব থেকে ইম্পর্টেন্ট, তারপরের ইম্পর্টেন্ট, তারপরের ইম্পর্টেন্ট, এরকম 1, 2, 3, 4 করে সাজাবেন। দেন আগামী কাল যখন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনি সব থেকে ইম্পর্টেন্ট কাজটি প্রথমে করলেন, দেন তারপরে যেটা ইম্পর্টেন্ট তারপর সেটা করলেন, দেন তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা করলেন এবং একের পর এক টিক মারতে শুরু করলেন। যেটা অবশিষ্ট থেকে যাবে সেটা পরের দিনের কাজের সাথে যুক্ত করে দেবেন। এইভাবে যদি আপনি চলেন এবং নিজের দৈনন্দিন রুটিনটাকে যদি এইভাবে সাজান, তাহলে আপনি আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠতে পারবেন।
আপনার 1 মাসের যে লক্ষ্য সেটাকে আপনি 4টি ভাগে ভাগ করলেন, তাহলে প্রত্যেকটা সপ্তাহের যে লক্ষ্য সেটা স্টেপ বাই স্টেপ আপনার সামনে চলে আসলো। এবং সেই 1 সপ্তাহে আপনি কি কি করতে চান সেটাকে আপনি 7টি ভাগে ভাগ করলেন, দেন প্রত্যেক দিন আপনি সেগুলোকে সাজালেন। এটার ফলে কি হবে, আপনার কাছে আর কোনো কনফিউশন তৈরি হবে না। আর যখন কনফিউশন তৈরি হবে না, তখন আপনার মন মস্তিষ্ক নিয়ন্ত্রণে থাকবে, মানে আপনি আরও বেশি প্রোডাক্টিভ হতে পারবেন, প্রোক্রাস্টিনেশন থেকে দূরে থাকতে পারবেন, অলসতা ভর করতে পারবেন না। সকালে উঠেই আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি করতে চান, তখন আপনি সেই কাজটি সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারবেন। দেন তার ফলে কি হবে, আপনার লক্ষ্যে আপনি খুব দ্রুত এবং খুব ভালোভাবে পৌঁছাতে পারবেন। প্রোক্রাস্টিনেশন বা ওই আজ নয় কাল করব এমন চিন্তাভাবনা আসবে না। এবার আমরা লাস্ট স্টেপের বিষয়ে বলবো, মানে আপনি জানেন কি করতে হবে, আপনি জানেন কিভাবে করতে হবে, আজকের দিনে আপনাকে কি করতে হবে, দেন তারপরের পদক্ষেপগুলো বা তারপরে কি করা উচিত সেটার বিষয়ে কথা বলবো। অর্থাৎ কিভাবে আমার ওয়ার্কিং সেশন ডিফাইন করলে আমি প্রপার আউটপুটটা পাবো। আপনাকে একটি ছোট্ট টেকনিকের বিষয়ে বলি। দেখুন, প্রথমে আমাকে এটা তো জানা প্রয়োজন যে যে অস্ত্র নিয়ে আমি ফাইট করব সেই অস্ত্রটা কেমন, সেই অস্ত্রের বিষয়ে জানাটা তো সব থেকে বেশি প্রয়োজন না। সাপোজ আমি কোনো একটি ছুরি বা তলোয়ার দিয়ে ফাইট করব, তাহলে তার ওয়েট, সেটা কিভাবে চালাতে হবে, কেমনভাবে ইউজ করতে হবে, সেই বিষয়ে জানা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ নাকি? এই যে আমরা কোনো কাজ করব, এখানে আমাদের মেন অস্ত্র কি? অবশ্যই আমাদের ব্রেন। অর্থাৎ আমরা যদি জানি যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কখন কেন প্রোক্রাস্টিনেট করে, এবং সেগুলো যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা কিন্তু প্রোক্রাস্টিনেশনকে বিট করতে পারবো। তখন কিন্তু আমরা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারবো বা অনেক সহজে হারাতে পারবো। দেখুন, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। এটা প্রমাণিত যে মানুষের ব্রেন কিন্তু বোরিং হতে পছন্দ করেন না, বোর হতে পছন্দ করেন না। মানে কোনো মানুষ কোনো কিছু না করে একা চুপচাপ বসে থাকতে পারবে না। এটা পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ, যে কোনো কাজ না করে চুপচাপ একা নীরবে জাস্ট বসে থাকা। না, কোনো মানুষ এটা করতে চাইবে না বা পারবে না। তার মাথায় কোনো না কোনো চিন্তাভাবনা খেলবে, সে কোনো কিছু করতে চাইবে, নিজেকে ব্যস্ত রাখতে চাইবে, যেভাবে হোক সেটা সময় অপচয় করা বা সময়কে কাজে লাগানো, যে কোনো প্রকারে সে নিজেকে ব্যস্ত রাখতে চাইবে। মানুষ সবসময় কিন্তু কিছু না কিছু করে, কোনো চিন্তা করে, আর না হলে কোনো প্রোডাক্টিভ বা আনপ্রোডাক্টিভ কোনো কাজ করে। আমরা যখন চুপচাপ বসে থাকি, সাপোজ পাশে মোবাইল ফোন আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই মোবাইল ফোন তুলে নেব এবং দেন সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজের ডোপামিন ক্ষরণ করার চেষ্টা করব। অর্থাৎ ব্রেনের এই যে ধর্ম, এটাকে ইউজ করে আপনি কিন্তু ব্রেনের সাথে খেলতে পারেন। অর্থাৎ আপনার কাছে ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য যে সকল সুযোগ আছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা হটেভার যা কিছু হতে পারে, যে সকল ডিস্ট্র্যাকশানগুলো আছে যেগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, আপনার কাজে ফোকাস করতে বাধা সৃষ্টি করে, সেগুলোকে আপনার রুম বা আপনার আশপাশ থেকে সরিয়ে দেন। সেগুলোকে সম্পূর্ণ নিজের থেকে দূরে রাখুন। এবং আপনি যে 6টি কাজ করতে যান বা যে 6টি জিনিস করার জন্য আপনার যে সকল জিনিসগুলো প্রয়োজন, সেগুলোকে নিয়ে আপনি একটি রুমের মধ্যে ঢুকে যান। সেগুলোকে নিয়ে আপনি একটি রুমের মধ্যে আবদ্ধ হয়ে যান এবং আপনার ওই রুম থেকে বার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো রকম কোনো ডিস্ট্রাকশান নেই, ডিস্ট্রাকশান হওয়ার মতো কোনো অপরচুনিটি নেই। তখন কিন্তু আপনার ব্রেন ওই বোরিংনেসকে পছন্দ করবে না। তখন কিন্তু সে কাজের দিকেই চাইবে যে না, এটা আমি করে ফেলি, ফালতু বসে থাকার থেকে বা ফালতু সময় কাটানোর থেকে এটা করি। তখন ওই 6টি কাজ একের পর এক আপনি করতে শুরু করবেন। আর এগুলো কেন করবে ব্রেন? কারণ ওই যে এই সকল জিনিসগুলো করলে একটু একটু অ্যাচিভমেন্টের আনন্দ আমরা অনুভব করব, একটু একটু ডোপামিন ক্ষরণ হবে, যার ফলে আমাদের ব্রেন কিন্তু ওটাকে করতে বেশি প্রেফার করবে বোরিং হওয়ার থেকে। সুতরাং আপনি যদি জানেন যে আপনার ব্রেন বোরিং হতে চায় না, বোর হতে চায় না, কোনো রকমভাবে কোনো রকম উপায়ে সে যে কোনোভাবে ডোপামিন ক্ষরণ করতে চাই, তাহলে আপনি যেগুলো আপনাকে অধিক ডোপামিন ক্ষরণ করায়, যেগুলো আপনাকে অধিক ডিস্ট্র্যাক্ট করে, সেই সকল জিনিসগুলোকে সরিয়ে দিন। দেন যেগুলো আপনার জন্য প্রয়োজনীয়, সেই দিনের রুটিনকে ফুলফিল করার জন্য যেগুলো প্রয়োজনীয়, সেইগুলো কাছে রেখে দিন। দেন একটি রুমের মধ্যে আবদ্ধ হয়ে যান বা নিজেকে কোনো একটি জোনের মধ্যে আবদ্ধ করে ফেলেন, যেখানে আপনার কাজ করা ছাড়া কোনো সুযোগ নেই।
আরেকটা কাজ করা যেতে পারে, যখন আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্টেড হতে চাইছে, মানে কোনো একটি কাজ কিছুক্ষণ করার পরে যখন আমাদের ব্রেন আরও বেশি ডোপামিন ক্ষরণ করার জন্য কোনো একটি ডিস্ট্র্যাকশনকে বেছে নিতে চাইছে, যেমন সোশ্যাল মিডিয়া ঘাঁটা বা মোবাইল ফোন নিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া, এই সকল জিনিসগুলো বেছে নিতে চাইছে, তখন আমরা কি করতে পারি না, কোনো একটি বিন্দুর দিকে, কোনো একটি জিনিস যেটার দিকে আমরা এক মনে 30 সেকেন্ড বা 1 মিনিট তাকিয়ে থাকতে পারি, সেটা ঘড়িও হতে পারে, সেটার দিকে যদি আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট মনোযোগ সহকারে তাকাই এবং যদি ভাবি যে গোটা পৃথিবী এটার মধ্যেই আবদ্ধ হয়ে আছে, তখন কিন্তু ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাদের ডিস্ট্রাকশন হারিয়ে যাবে, দেন আমরা আবার কাজে ফোকাস করতে পারবো। এবার আপনি খেয়াল করে দেখুন যে আপনার কাছে হয়টা ক্লিয়ার, আপনার পারপাস ক্লিয়ার, আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চাইছেন, কোনো একটা কাজ করতে চাইছেন যেটা করা আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয়, তখন কিন্তু আপনি আর ডিস্ট্র্যাক্টেড হবেন না, তখন কিন্তু আপনি ওই বন্ধুদের সাথে আড্ডা মারতে যাবেন না বা অযথা সময় কাটাতে যাবেন না, সময়ের অপচয় করতে যাবেন না। এরপর আপনি জানেন যে ওই বড় গোল বা বড় টার্গেটটা অ্যাচিভ করার জন্য আপনাকে এই বছরে কি করতে হবে বা এই মাসে কি করতে হবে বা এই সপ্তাহে কি করতে হবে, এমনকি আজকের দিনে কি করতে হবে। এবং আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন যে আপনার ব্রেন কিভাবে কাজ করে, যার ফলে আপনি আপনার বোরিংনেসগুলো দূর করার জন্য আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার টার্গেটে ফোকাস করছেন, কোনো রকম ডিস্ট্রাকশন করার সুযোগ দিচ্ছেন না, সেই সকল জিনিসগুলোকে আপনি আপনার জীবন থেকে এলিমিনেট করে দিয়েছেন। অথবা যখন ডিস্ট্রাকশন আসছে, আপনি কোনো একটা বিন্দু বা কোনো একটা জিনিসের প্রতি মনোযোগ সহকারে তাকিয়ে আছেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট, এবং আপনি ভাবছেন যে ওই বিন্দুটাই সব কিছু, দেন তারপরে 30 সেকেন্ড বা 1 মিনিট পরে আপনি আবার কাজে মনোযোগ দিতে পারছেন। এইভাবে যদি আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করেন, আপনার জীবনটাকে আপনি কাটান, তাহলে কিভাবে আপনি ডিস্ট্রাক্টেড হবেন, কিভাবে আপনি ভুল পথে চালিত হবেন। এখন কিন্তু সব রকম অস্ত্র আপনার হাতে আছে, কিন্তু এত কিছুর পরেও আপনার ব্রেন কিন্তু গেম খেলতে পারে, আপনার ব্রেন কিন্তু আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে। ব্রেন আপনার সাথে কি করবে জানেন? আপনি যে জায়গাতে গেলে কাজ করেন, ব্রেন আপনাকে বলবে যে সেই জায়গায় যাওয়ার দরকার নেই, কারণ সেখানে তো কম ডোপামিন ক্ষরণ হয়। ব্রেন সেই জায়গাকে অ্যাভয়েড করার জন্য হয়তোবা আপনাকে ভ্রান্ত দিকে ঠেলে দিতে পারে, অথবা আপনার মধ্যে কোনো অহংকার বা কোনো বীরত্ব এনে দিতে পারে। আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি করে ফেলবো, অনেক সহজেই করে ফেলবো, এটা বড় কি, এটার জন্য এত কি পরিকল্পনার প্রয়োজন আছে, এমনভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। আর একটা জিনিস হতে পারে যে আমরা অন্য কাউকে অভিযুক্ত করতে পারি। এটা অনেক সহজে কিন্তু করা যায় যে ওর জন্য আমি এটা করতে পারিনি বা ওর জন্য আমার জীবনটা এমন হয়ে গিয়েছে। এটা করাটা অনেক সহজ, এটার মাধ্যমে কিন্তু ব্রেন আমাদের সাথে খেলা করে। এবং এটা শুধুমাত্র কোনো মানুষ নয়, কোনো বিষয় বা কোনো বস্তু, আমার কাছে এটা নেই সেটা নেই, এই ধরনের অভিযোগ তো আমাদের জীবনের শেষ নেই। প্রকৃত অর্থে আমাদের ইচ্ছা শক্তিটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে যত কিছু রিকোয়ারমেন্টের কথা আমরা বলি, অত কিছু রিকোয়ারমেন্ট অনেকের কাছে নেই, কিন্তু তারপরেও তারা কিন্তু করে দেখাচ্ছে। তার কারণ তারা জানে যে এগুলো অতটা প্রয়োজন নয়, এগুলো শুধুমাত্র অভিযোগ মাত্র। তো ব্রেন কিন্তু এই অভিযোগের খেলাটাও খেলতে পারে। তাই বলবো, এগুলো থেকে সতর্ক থাকবেন, এগুলো করতে যাবেন না, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো যখন আপনার সাথে ঘটবে, আপনার চিন্তাভাবনায় আসবে, তখন এগুলোকে যেভাবে হোক অ্যাভয়েড করার চেষ্টাই করবেন। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে বলি যে যদি আপনি প্রোক্রাস্টিনেশন করেই ফেলেন, মানে আজ নয় কাল করব এমনটা করেই ফেলেন, এবং তারপরে আপনার যদি অপরাধবোধ কাজ করে এবং বারবার যদি আপনি নিজেকে ব্লেম করেন, নিজেকে অপরাধী বলেন, নিজেকে অপরাধী মনে করান, এর ফলে কিন্তু আরও বেশি প্রোক্রাস্টিনেশন বাড়বে। তো আমাদের কি করতে হবে? নিজেদেরকে ক্ষমা করে দিতে হবে। নিজেকে ক্ষমা করে দেওয়ার পরে বলতে হবে যে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন থেকে আমি আর এই কাজটি করব না এবং কোনোভাবেই করব না। আর একটা জিনিস আপনার সাথে হতে পারে যে আপনার আত্মবিশ্বাস হয়তো বা হারিয়ে যাচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আমি পারবো না। তখন আপনি কি করতে পারেন? একটু লেখালেখি করতে পারেন আপনার ওই বিষয়গুলো নিয়ে, মানে আপনি কেন করছেন, কিভাবে করছেন, কেন করতে চান, কিভাবে করলে হবে, এই সব কিছু যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন না, তখন দেখবেন আত্মবিশ্বাসের পরিমাণ আরও বেশি বাড়ছে, আগ্রহ তৈরি হচ্ছে। তো এগুলো আমাদেরকে করতে হবে। এগুলো যদি আমরা প্রপারলি করি, তাহলে আমাদের জীবন থেকে অলসতা হারিয়ে যাবে। অলসতা হারিয়ে যাবেই যাবে। শুধু এগুলো আপনি আপনার জীবনে প্রপারলি একবার ফলো করে দেখুন। অলসতা আমাদের সব থেকে বড় শত্রু, সফলতার জন্য সব থেকে বড় শত্রু। একটি সুন্দর জীবন কাটানোর জন্য অলসতা দূর করাটা প্রয়োজনীয়।
এমনকি জীবনের সৌন্দর্যকে অনুভব করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য এবং এই পৃথিবীর মানুষের কাছে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পাওয়ার জন্য অলসতা দূর করাটা প্রয়োজনীয়। সবথেকে বড় যুদ্ধক্ষেত্র কোনটা জানো? তোমার মস্তিষ্ক, তোমার মাইন্ড, তোমার ব্রেন, যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে। আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে। সত্যি বলতে, আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো, এটা নির্ভর করে আমাদের চয়েসের উপরে। আমাদের কাছে দুটি অপশানই আছে। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি, আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি। আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি, আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয় করতে পারি। সমস্ত অপশান উপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন। আমাদের কাছে সব অপশান আছে। তুমি কোনটা চয়েস করছো, তুমি কোনটা চুজ করছো, সেটার উপরে নির্ভর করছে তুমি কত দূর, কোথায় গিয়ে পৌঁছাবে, তোমার জীবনটা কতটা সুন্দর হবে। দেখো, তোমার মাইন্ড তোমার সব থেকে বড় যুদ্ধক্ষেত্র। এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ, তার থেকে অবাক করা বিষয় কি জানো? তোমার আমার জীবনের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। তোমার জীবনের সব থেকে বড় শত্রু তুমি নিজে, আমার জীবনের সব থেকে বড় শত্রু আমি নিজে। আমরা হয়তোবা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে, সে আমাকে আঘাত করেছে। আচ্ছা, একবার প্রশ্ন করে দেখো তো, যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে? তাহলে কে দোষী? যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো, তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো। একটা সময় ছিল যখন আমি সব কিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম, কিন্তু আজ রিয়েলাইজ হয়, আজ অনুভব হয় যে না, সব কিছুর জন্য আমিই দায়ী। আর এটাই বাস্তব যে সব কিছুর জন্য আমরাই দায়ী। অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবতাকে কতদিন পর্যন্ত অস্বীকার করা যায়? বিশ্বাস করো, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও, যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও, যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও, তখন তুমি নিজের সব থেকে বড় শত্রু। একটা কথা মনে রেখো, কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে চেনে না। তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না। অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ, তোমার পোশাক, এগুলোর দিকে আর মানুষ তাকাবে না, তখন তোমার দিকে তাকাবে। সত্যি বলছি, তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই। এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি। তোমার লড়াই তোমার নিজের সাথে, তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ ধারণার সাথে, ছোট চিন্তা ভাবনার সাথে, ছোট স্বপ্নের সাথে। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত, আর বড় স্বপ্ন পূরণ করার জন্যে নিজের উপরে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, কঠোর মেহনত করতে হবে। যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একবার ভেবে দেখো, তুমি স্মার্টলি কাজ করছো, কিন্তু তার সাথে হার্ড ওয়ার্ক করছো, অনেক বেশি মেহনত করছো, তোমার রেজাল্ট কত দ্রুত আসবে। আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক। দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তা ভাবনা করা উচিত। তুমি আগামী 5 বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী 5 বছরে এগুলো অর্জন করব, সেগুলোকে নিজের 1 বছরের টার্গেট বানিয়ে ফেলো না। কেন হবে না? মানুষ যেটা ভাবে সেটা হয়। প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত। এ পৃথিবীতে কোনো কিছু দুবার ঘটে। আমি তোমাকে বলেছি, আগেও বলেছি, যে পৃথিবীতে কোনো কিছু দুইবার ঘটে। প্রথম আমাদের ব্রেনটে এবং দ্বিতীয় বাস্তবে। সো তোমার চিন্তা ভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করব, দেন সেগুলো বাস্তবের রূপ নেবে। আর যদি সত্যি তুমি করতে চাও, তাহলে সত্যি এটা হবে। নিজের চিন্তা ভাবনাকে বড় রাখো, স্পষ্ট রাখো, ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব। লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির ন্যায়। এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে, তাহলে সেটা তুমি। যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না, তাহলে সেটা তুমি। কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে? যারা বলছে যে হবে না, তারা হয় ভয় পায়, নাহলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও। বিশ্বাস শুরুতে কেউ করে না, তুমি এটা জানো। তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না। সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে। বাহবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে। হাততালি তখনই বাজবে যখন তুমি কিছু করে দেখাবে। আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে, কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে।
সফলতার জন্য কোনো শর্টকাট হয় না। সফলতার জন্য মেহনতের কোনো বিকল্প নেই। এ পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করে, প্রতিটা ব্যর্থতা থেকে শেখে, দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত। তুমি হয়তোবা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে, আমি তো চেষ্টা করছি, আমি তো মেহনত করছি, আমি তো পরিশ্রম করছি, আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে? ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো, ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো, ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছো। যদি সত্যি তুমি স্টেপ নেও না, তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে। সেই জন্যে নিজেকে প্রস্তুত রাখো, কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে। যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি, যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও? তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে? যদি সত্যি না চেয়ে থাকো, তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে? তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে? তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে? যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন করবে না? কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না? দেখো, রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই, কিন্তু পরিশ্রম, মেহনত এগুলো আমাদের হাতে, চেষ্টা আমাদের হাতে। আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব, যে কোনোভাবে হোক করব। আবারও বলছি, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজের জীবনের ব্যর্থতার জন্য কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না। দেখো, কখনো কখনো মনে হবে যে থেমে যাই, কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি, পরিশ্রম তো করেছি, লড়াই তো করেছি, কিছুই তো হচ্ছে না, হেরে যাই, থেমে যাই। কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্যেও অনেকগুলো কারণ আছে, আমি জানি, কিন্তু জয়ী হওয়ার জন্যেও তো অনেকগুলো কারণ আছে। আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কি কারণে জয়ী হতে হবে। তোমার জীবনের প্রবলেম, তোমার পারিবারিক সমস্যা, তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে। আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে। নিজের অবস্থানের মূল্যায়ন করো, দেখবে তুমিও মূল্যবান হবে, তুমিও মূল্যবান হতে বাধ্য। দেখো, এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হবে। সবসময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো, মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো, কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন। আমাদের মন তো শান্তি চাই, আমাদের ব্রেন তো শান্তি চাই, আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব, কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি, আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। চয়েসটা আমাদের হাতে, সিদ্ধান্ত আমাদের হাতে, আমরা কি করব। সুতরাং সমস্ত কিছুর জন্য নিজেদেরকে দায়ী করা উচিত। যদি সত্যি আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্য দায়ী আমরা নিজেরাই, অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই। সমস্যা আছে, সমস্যা আসে, সমস্যা থাকবে, কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না। কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবে, সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে, ততটাই তোমাকে আঘাত করবে, ততটাই তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে। বিলিভ মি, যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে। যাই করো না কেন, নিজেকে প্রোডাক্টিভ করে তোলো। তুমি বুকস পড়ো, তুমি খেলাধুলা করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি রান করো, তুমি জিমে যাও, তুমি দৌড়াও, তুমি যাই করো না কেন, নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো, নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো। দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে, তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য। যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না, তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না। নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে, ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে। আর সত্যি বলছি, আজকের দিনে স্লো চললে চলবে না,
নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, দ্রুত কাজ করতে হবে, দ্রুত স্টেপ নিতে হবে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্রামের কোনো জায়গা নেই, অলসতার কোনো সুযোগ নেই। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কাজ করব না এমন চিন্তা ভাবনা রেখো না, অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না। সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয়, যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায়। পরিশ্রম করলে সফলতা পাবে, সুযোগ আসবে, জীবন তোমাকে বারবার সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস, কিন্তু নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ। নিজেকে বোঝানো, নিজেকে বলা যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব, আর সত্যি তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো, যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজেকে বিশ্বাস করো। আবারও বলছি, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। তোমার লড়াইটা তোমার নিজের সাথে, আর তোমার জীবনের সব থেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন, তোমার মাইন্ড।